তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের ওপর ৮ম দিনের শুনানি শেষে বিস্তারিত জানাচ্ছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি আশাবাদী। বাংলাদেশ যাকে মনে করেন। থ্যাংক ইউ। আর কোনো প্রস্তুতি নাই? জি বুঝি না মানে কি ব্রিফ করছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট করবে না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তবে নির্বাচনী সমঝোতা হতে পারে বলে জানিয়েছেন তিনি। সকালে সিলেটে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশের নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তাই সবাইকে নিয়ে নির্ধারিত সময়ে নির্বাচন আদায় করে নেওয়া হবে। জানান শিগগিরই জামায়াত চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করে সবাইকে জানাবে। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনে সাধারণ মানুষের সমর্থন মিলবে বলেও আশা প্রকাশ করেন জামায়াতের আমির। আমরা কোনো জোট করব না, এটা আমাদের সিদ্ধান্ত। তাইলে কি করব? আমরা নির্বাচনী সমঝোতা করব। আমরা যে কথাটা বলেছি যে প্রত্যেকটি জায়গায় একটা বাক্স, সেই নীতিতেই আমরা আগাচ্ছি। এবং শুধু ইসলামী দল না, এখানে ইসলামী দলের পাশাপাশি দেশপ্রেমিক প্রতিশ্রুতিশীল আরও যারা আছেন তারাও ইতিমধ্যে সংযুক্ত হচ্ছেন এবং আরও আপনারা দেখতে পাবেন সংযুক্ত হবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন সহ কিছু আসনে ছাড় দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া বাকি সব আসনে প্রার্থী দেওয়া হবে, একথা জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ সালাউদ্দিনের বাড়িতে স্বজনদের সাথে দেখা করার পর সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, গণ অভ্যুত্থানে যাদের ভূমিকা রয়েছে তাদের সম্মানে ছাড় দেওয়া হবে। নাহিদ আরও বলেন, জোটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। সংস্কার ও জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের বিষয়টি বিবেচনা করা হবে। যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলাকলির জন্য আমরা প্রার্থী দিব। বিএনপি জামায়াতের বাইরে জোট গড়তে চায় এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল, যা চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে দলগুলো। গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা দলগুলোর সঙ্গে থেকে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে চায় এনসিপি ও এবি পার্টি। তবে নতুন জোট গঠনে এনসিপিকে অপরিপক্ক ও বড় বাধা হিসেবে দেখছে গণ অধিকার পরিষদ। 5 আগস্ট আওয়ামী স্বৈরাচারের পতনের পর থেকেই রাজনীতির মাঠে প্রধান দুই প্রতিপক্ষ বিএনপি ও জামায়াত। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে জোট ভারী করতে দেখা গেছে দল দুটিকে। বিএনপি জোটে আছে যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দল, অন্যদিকে জামায়াত জোটে বেশ কয়েকটি ইসলামী দল। ধান পাল্লা বিক্রির মহা উৎসব, ছোট ছোট পার্টিকে পকেট করে কিনে নেওয়া। তবে এই দুই রাজনৈতিক বলয়ের বাইরে তৃতীয় নতুন জোট গঠনে আলোচনা চালিয়ে যাচ্ছে গণ অধিকার পরিষদ, এনসিপি, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, এবি পার্টি ও প্রগতিশীল ঘরানার রাজনৈতিক প্ল্যাটফর্ম গণতন্ত্র মঞ্চের 6টি দল। শুধু নির্বাচন নয়, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই প্রাধান্য দিচ্ছে দলগুলো। আমরা যেটা চিন্তা করেছি, বিএনপি এবং জামাতের যে জোটের আলোচনা হচ্ছে, এই জোটের বাইরে গিয়ে একটা নতুন রাজনীতির বন্দোবস্ত নিয়ে যারা কাজ করছে তাদের নিয়ে একটা জোট করা যায় কিনা। প্রথমত আমরা এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ আমাদের মধ্যে কিছু আলোচনা আমরা করেছি। দেন আমরা গণতন্ত্র মঞ্চের আরও 6টা দল আছে। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল মানুষের, একটা সংস্কার হবে দেশে, আমরা নতুন বাংলাদেশ করব, যেখানে দুর্নীতির অবস্থা কম থাকবে, যেখানে আমাদের ওভারঅল দেশে মানুষ তাদের অধিকারগুলো ফিরে পাবে, অধিকারগুলো রক্ষিত হবে। সো এইটা করার জন্য আমাদের যেভাবে যেটা করা দরকার আমরা সেই দিকেই ফোকাস করছি। তবে নতুন জোট গঠনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আচরণ অপরিপক্ক বলে মনে করছে গণ অধিকার পরিষদ। এর আগে এনসিপিকে নিয়ে জোট গঠনে দলটি বেশ আগ্রহ দেখালেও বর্তমান কর্মকাণ্ডে অনীহা দেখাচ্ছেন দলের সাধারণ সম্পাদক। এনসিপি নতুন একটি দল, এখনো পর্যন্ত তারা নানান
বিতর্কে জর্জরিত, তারা অপরিপক্ক আচরণ করছে। আমার কাছে মনে হয় না যে আগামী নির্বাচনে তাদের নেতৃত্বে কোনো তৃতীয় জোট হলে সেই জোট নির্বাচনে ভালো ফলাফল করতে পারবে। বিএনপি ও জামায়াত জোটের বাইরে এই নতুন জোট কতটা শক্তিশালী হবে তা নির্ভর করছে দলগুলোর আন্তঃসম্পর্কের ওপর। আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের পর জোটের ঘোষণা দেওয়ার কথা জানায় দলগুলো। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দৈনিক নয়া দিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি। জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে নির্বাচনে জোট না করার কথা জানিয়েছেন জামায়াতের আমির, তবে নির্বাচনী সমঝোতা হতে পারে এমন একটি কথা তিনি বলেছেন। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। আর নির্বাচনী সমঝোতা বলতে আসলে কি বুঝিয়েছেন বলে মনে হয় আপনার? ইসলামিক দলগুলো প্রায় 8টা দল একসাথে কর্মসূচি ঘোষণা করছে। এসব দলগুলো বরাবরই বলে আসতো তারা জোট গঠন করবে না, তারা নির্বাচনে একটা ফ্রন্ট অথবা সমঝোতা করবে। নির্বাচনী সমঝোতা বলতে একসাথে তারা নির্বাচন করবে, যেমন 300 আসনের মধ্যে হয়তো একটা দল 40টাতে করলো, আরেকটা দল 200টাতে করলো, আরেকটা 10টাতে করলো। এভাবে এক দলের প্রার্থী যেখানে থাকবে সেখানে অন্য দলের প্রার্থী থাকবে না, এবং সকল দল একসাথে যিনি প্রার্থী হবেন তাকে বিজয় করার চেষ্টা করবে। এটাই হচ্ছে সমঝোতার বিষয়টা। এখন আরপিইউ সংশোধনের পরে একটা জোটের অভিন্ন প্রতীক কিন্তু এখন থাকছে না। নিবন্ধিত প্রত্যেকটা দলকে আলাদা আলাদা ভাবে নির্বাচন করতে হবে। স্বাভাবিকভাবে এখন জোটের কার্যকারিতাটা কিন্তু অনেকটাই কমে গেছে। আমার ধারণা জামাত ইসলামীর আমির যে ঘোষণাটা দিয়েছেন, এই ঘোষণাটা যাদের সাথে ওনারা একসাথে আন্দোলন করেছেন, আন্দোলনের অন্যান্য সহযোগী যারা আছেন তাদের বক্তব্যের সাথে একেবারে মিলে যায়। আমার ধারণা বিএনপি যদিও জোট করার কথা বলছেন, শেষ পর্যন্ত ওইটাও ওই রকমই একটা নির্বাচনী ছাড় অথবা নির্বাচনী ফ্রন্ট, নির্বাচনী সমঝোতা এই টাইপের একটা কিছু হতে পারে। অন্যদিকে এনসিপির নেতৃত্বে যে জোটের কথা আমরা শুনতে পাচ্ছি, এটা আসলে এখনো পর্যন্ত ঠিক পরিপক্ক হয়নি, তবে শোনা যাচ্ছে 9টা দল তারা আলোচনা করতেছে তৃতীয় ধারার একটা জোট করার ব্যাপারে। এই জোটটাও শেষ পর্যন্ত একটা সমঝোতার ফ্রন্ট হয়ে যেতে পারে। জি জনাব মাসুমুর রহমান, এনসিপি কিন্তু বলছে যে তারা বিএনপি শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দেবে না। এটি কি কোন ধরনের জোট গঠনের ইঙ্গিত বলে মনে করেন কিনা আপনি? না, এটাকে আমরা ঠিক জোট গঠনের ইঙ্গিত মনে করি না। এই কারণে এর আগের নির্বাচনগুলো তো আমরা দেখছিলাম অনেক সময় একটা দল অন্য দলের শীর্ষ নেতাদের ক্ষেত্রে ছাড় দেয় এবং ওখানে প্রার্থী দেয় না। এটা জামাত ইসলামী এবং বিএনপি যখন একেবারে ফর্মাল জোট ছিল না তখনও কিন্তু আমরা এটা দেখতে পেয়েছি। তো ফলে এটা দিয়ে নিশ্চিত করে বলা যায় না যে এনসিপি বিএনপির সাথে কোনো জোট করবে, যদিও এ নিয়ে বিভিন্ন সংবাদপত্র গণমাধ্যম আলোচনা আছে। জি, এনসিপি, গণ অধিকার পরিষদ ও এবি পার্টি সহ 9টি দল স্বতন্ত্র জোট করতে চায়, যদিও দলগুলোর বোঝাপড়া নিয়ে নানান কিন্তু প্রশ্ন রয়েছে। আপনার অভিমত কি? আমার অভিমত হচ্ছে এনসিপির ব্যাপারটা, এটা যেহেতু নতুন দল, স্বাভাবিকভাবে তাদের কর্মপন্থা কর্মপদ্ধতিতে ম্যাচুরিটির একটা অভাব দেখা যায়। আর এছাড়া এই দলটার যেহেতু অতীতের নির্বাচনের কোনো অভিজ্ঞতা নেই, স্বাভাবিকভাবেই এটার নেটওয়ার্কটা খুব বেশি সুবিস্তৃত না। এই অবস্থায় গণ অধিকার পরিষদ, আমার বাংলাদেশ পার্টি, এগুলো ঠিক ক্ষুদ্র আকারের দল, অর্থাৎ তারা দল বড় কিন্তু তাদের সমর্থনটা অত বেশি ব্যাপক না। ফলে এইরকম 9টা দল গঠন মিলে যদি একটা জোট গঠন করে তাহলে এটার একটা ইম্প্যাক্ট তারা আশা করতেছে যে নির্বাচনে পড়তে পারে। কারণ এক দলের নির্বাচন করা এবং 9 দলের নির্বাচন করা এটা তো একটু ভিন্ন বিষয়। তবে এটা শেষ পর্যন্ত কতটা জোট হয়, কতটা নির্বাচনী সমঝোতা অথবা ফ্রন্ট হয়, সেটা হয়তো আমরা সামনে দেখতে পাবো। কারণ নিউজেও দেখছিলাম যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি হতাশা ব্যক্ত করেছেন এনসিপির নেতৃবৃন্দের কথাবার্তা এবং আচরণে ম্যাচুরিটির অভাবের কথা উনি উল্লেখ করেছেন। ফলে এখনো চূড়ান্ত কথা বলার সময় আসে নাই। আর ডিসেম্বরে সম্ভবত নির্বাচন তফসিল ঘোষণা করবে। এর আগে আগে হয়তো রাজনৈতিক মেরুকরণটা একটা ম্যাচিউর অবস্থায় যেতে পারে। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে আরপিও সংশোধনীতে যেটি বলা হয়েছে যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে, জোট করলেও সেক্ষেত্রে ভোটারের বিভাজন তৈরি হবে কিনা বা স্বাতন্ত্র্য হারাবে কিনা রাজনৈতিক দলগুলো, বড় যে দলগুলো রয়েছে? না, এই ক্ষেত্রে আপনি যেটা বললেন স্বাতন্ত্র্য না হারানোর সম্ভাবনা এই কারণে বেশি, যেহেতু প্রত্যেকটা নিবন্ধিত দলের নিজস্ব প্রতীকে নির্বাচন করবে, ফলে তার ভোটটা অন্য দলের হিসেবে যাবে না। আমরা জানি যে ঐকমত্য কমিশন সুপারিশ করেছে, এখানে 2 কক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলেছে। উপর কক্ষের কিন্তু নির্বাচনটা হবে হচ্ছে কি প্রাপ্ত ভোটের ভিত্তিতে। যদি একটা জোটের অভিন্ন প্রতীক থাকে তাহলে তো প্রাপ্ত ভোটের ভিত্তিতে উচ্চ পরিষদে আসন নির্ধারণের কোনো সুযোগ থাকে না।
এই কারণেই সম্ভবত আগে থেকেই সংস্কারের যে সুপারিশ ছিল সেই সুপারিশে বলা হয়েছে নিবন্ধিত প্রত্যেকটা দল তার প্রতীকে নির্বাচন করবে। নির্বাচনী সমঝোতা অথবা বোঝাপড়া হতে পারে, কিন্তু এক হয়ে যাবে না। জি, জনাব মাসুমুর রহমান খলিলি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য। বিএনপিতে যোগ দিলেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির প্রাথমিক সদস্যপদ সংগ্রহ করেন তিনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শহীদ মীর মুগ্ধের ত্যাগ এবং তার পরিবারের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। এ সময় স্নিগ্ধর বাবা মোস্তাফিজুর রহমানও উপস্থিত ছিলেন। এর আগে গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর গত বছরের সেপ্টেম্বরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। সে সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল স্নিগ্ধকে। পরে তিনি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা হন। এরপর গত 8ই মে পদ থেকে সরে দাঁড়ায় মীর স্নিগ্ধ। বর্তমানে বাংলাদেশ স্কাউটসের উপপ্রধান জাতীয় কমিশনারের দায়িত্বে আছেন তিনি। 4 মাস পার হলেও জুন শেষের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ এখনো প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস আগেই খেলাপির তথ্য তৈরি হলেও গভর্নরের সম্মতি না পাওয়ায় হয়নি অনুমোদন। খেলাপির প্রকৃত তথ্য না জানালে ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিগত সরকারের সময় নানা নীতি সহায়তার মাধ্যমে খেলাপি ঋণ কম দেখানো হতো। এভাবে মন্দ ঋণ নিয়মিত দেখানোর সুযোগ বন্ধ করে দেয় অন্তর্বর্তী সরকার। আর এবার খোদ কেন্দ্রীয় ব্যাংকে জুন শেষের খেলাপি ঋণ কত তা এখনও প্রকাশ করেনি। খেলাপি ঋণের সর্বশেষ তথ্য অনুযায়ী জানুয়ারি মার্চ প্রান্তিকে খেলাপি ঋণের পরিমাণ 4,20,334 কোটি টাকা। বিশ্লেষকদের আশঙ্কা এপ্রিল জুন প্রান্তিকে এর পরিমাণ ছাড়িয়ে যেতে পারে 6 লাখ কোটি টাকা। আর তা প্রকাশ হলে অস্থিরতা বাড়তে পারে ব্যাংক খাতে। সংশ্লিষ্টরা বলছেন 2 মাস আগেই তৈরি হিসাব এখন গভর্নরের অনুমোদনের অপেক্ষায়। তথ্য গোপন করার কালচার থেকে বাংলাদেশ ব্যাংক বের হয়ে এসেছে, কারণ এর মাধ্যমে প্রকৃত স্বাস্থ্য অবস্থা কোনো ব্যাংকের যদি সাধারণ মানুষকে জানতে না দেওয়া হয়, তবে সাধারণ মানুষ তো সিদ্ধান্তহীনতায় ভোগে এবং তাদের অনেক সময় তাদের নিজের জীবন সম্পর্কে ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়, যার দায়ভার কিন্তু বাংলাদেশ ব্যাংকের উপর বর্তায়। খেলাপি ঋণের ওপর নির্ভর করে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সূচক ও গুরুত্বপূর্ণ গবেষণা করে থাকে। তাই খেলাপি ঋণ পরিমাণ প্রকাশ না করলে তা সামগ্রিক অর্থনীতির জন্য ভয়াবহ বলে মনে করেন বিশ্লেষকরা। এছাড়া ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা হারানোর শঙ্কাও থাকে। ব্যাংকিং খাতের প্রকৃত তথ্য তুলে ধরা উচিত। এটার সাথে যারা আমানতকারী আছেন, যারা গ্রাহক আছেন, তাদের স্বার্থযুক্ত আছে, সাধারণ জনগণের স্বার্থযুক্ত আছে। এবং আগের সরকার এই ধরনের বিষয়গুলোকে একভাবে লুকিয়ে রাখার চেষ্টা করে কিন্তু বর্তমান পরিস্থিতিটা তৈরি করেছেন। তথ্য প্রকাশে গড়িমসি না করে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারির পাশাপাশি আইন প্রয়োগের পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণের পরিমাণ সামান্য বেড়েছে। সেপ্টেম্বর শেষে স্বল্পমেয়াদী বিদেশি ঋণের স্থিতি দাঁড়িয়েছে $9.61 বিলিয়ন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায় আগস্ট শেষে বেসরকারি খাতে স্বল্পমেয়াদী বিদেশি ঋণ ছিল $9.54 বিলিয়ন। সেই হিসেবে সেপ্টেম্বরে তা $68 মিলিয়ন বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা জানান, 1 মাসে এই বৃদ্ধি তুলনামূলক কম, কেননা এক সময় এই ঋণের পরিমাণ $16 বিলিয়নেরও বেশি ছিল। তবে আগের নেয়া বিদেশি ঋণ পরিশোধ করতে হচ্ছে, ফলে নতুন ঋণ যোগ হলেও বৃদ্ধির পরিমাণ বেশি হয় না। নির্বাচন হলে নতুন বিনিয়োগ ও মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়বে, তখন বেসরকারি খাতে ঋণ আবার বাড়বে বলেও জানান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। একই সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশের কথাও রয়েছে। 29 অক্টোবর জাকসুর প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোস্তফা হাসান। এছাড়া নির্বাচন কমিশনারের দায়িত্ব পান 4 জন শিক্ষক।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষরে ২৭ অক্টোবর জকসুর সংবিধি চূড়ান্ত হয়। জকসুর উদ্দেশ্য হিসেবে সংবিধিতে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন সহ জাতীয় আন্দোলনের চেতনা ধারণ, প্রচার, সাংস্কৃতিক বুদ্ধিবৃত্তিক চর্চা, নেতৃত্ব বিকাশ ও মুক্ত চিন্তার প্রসারের কথা বলা হয়েছে। আরও জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী শিকদার মেহেদি হাসান। মেহেদি, বলবেন যে কখন নাগাদ তফসিল ঘোষণা হতে পারে, আর এছাড়া ক্যাম্পাসে পরিবেশ কেমন? শুরুতেই বলতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পর থেকে আজকে প্রায় ২১ বছর, অর্থাৎ বিগত ২০ বছরে কিন্তু কোনো ধরনের কোনো ছাত্র সংসদ যে নির্বাচন, সেই নির্বাচন দেখেনি এই ক্যাম্পাস। তো ২০ বছর পরে ২১ বছরে গিয়ে এই যে নির্বাচন, সেই নির্বাচনের আসলে আমেজ সেই পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সকাল থেকে আমরা এসে বেশ কিছু শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা সবাই কিন্তু বেশ উৎফুল্ল অবস্থায় ছিল এবং তাদের একটাই কথা যে আসলে এত বছর পরে, অর্থাৎ যে প্রতিষ্ঠার পর থেকে প্রথমবারের মতো এই নির্বাচনকে ঘিরে তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা অনেক, এবং যারা প্রার্থী হবেন তাদের প্রতি তাদের প্রত্যাশাটাও অনেক, এবং তারা বারবারই বলছেন যে প্রার্থী যারাই হোক তারা যাতে আসলে ছাত্রছাত্রী যারা আছেন, অর্থাৎ শিক্ষার্থী যারা আছেন তাদেরকে নিয়ে যাতে তারা কাজ করেন, তারা যাতে বিগত সময়কার যে ধারাবাহিকতা বা যে রাজনৈতিক অস্থিতিশীলতা সেই জায়গা থেকে দূরে সরে এসে তারা যাতে মিলেমিশে একত্রে সবাই ক্যাম্পাসের যে উন্নয়ন, সেই উন্নয়নে যাতে তারা কাজ করতে পারেন, সেই জায়গা থেকে কিন্তু তারা বারবারই পয়েন্ট আউট করছেন। আমরা বেশ কিছু রাজনৈতিক দলের যারা নির্বাচন করবেন বা যারা আশা প্রকাশ করেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারাও কিন্তু বলেছেন যে আজকে যখন তফসিল ঘোষণা হবে, তারা কিন্তু বলে নেই যে তফসিল ঘোষণা করা হবে ঠিক ২:৩০ নাগাদ হওয়ার কথা, আর হয়তো কিছু সময় পরেই কিন্তু তফসিল ঘোষণা করা হবে। এখানে একটি শহীদ সাজিদ ভবন আছে, সেই শহীদ সাজিদ ভবনের নিচেই ঠিক তফসিলটি ঘোষণা করা হবে। সেখানে আসলে দিনক্ষণ এবং নীতিমালা কি হবে, কি প্রক্রিয়াতে নির্বাচন হবে, সবকিছুই তুলে ধরা হবে এবং তার প্রক্রিয়া ধরেই কিন্তু একে একে যে সকল রাজনৈতিক দলগুলো বা যে সকল ছাত্র সংগঠনগুলো এখানে নির্বাচন করবেন তারা তাদের সেই অনুযায়ী প্রস্তুতি নেবেন এবং একে একে তাদের প্যানেল ঘোষণা করে তারা তাদের যে কর্মযজ্ঞ আছে বা নির্বাচনী প্রচারণা তারা চালাবেন। এবং আবারও যদি আপনাকে বলি যে আসলে যে সকল প্রার্থীদের সাথে আমাদের কথা হয়েছে তারাও কিন্তু আসলে বলেছেন যে যেহেতু এটি প্রথমবারের একটি নির্বাচন, এই নির্বাচনকে তারা ঢাকা শহরের অন্য 10টি বিশ্ববিদ্যালয় থেকে একটু ব্যতিক্রমভাবে তারা এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন, এই নির্বাচনকে তারা উদযাপন করতে চান এবং উপহার দিতে চান। সেখানে যদি তাদের যে আচরণবিধি লঙ্ঘন কথা বলা হয়েছে, এর আগে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে এবং বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো যাতে আসলে পুনরাবৃত্তি এখানে না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক থাকবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা আরও জানিয়েছেন যে আসলে শিক্ষার্থীদের জন্যই মূলত তাদের এই কাজ করা। বিশেষ করে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকার একটি শেষ প্রান্তে অর্থাৎ বুড়িগঙ্গার তীর ঘেঁষে, এবং এখানে বেশ কিছু যানবাহনের কিছু সংকট তাদের রয়েছে, সেই বিষয়গুলো তারা তুলে আনবেন। ক্যাম্পাসের সংস্কারের কিছু বিষয় আছে, সেগুলো তারা তুলে নিয়ে আসবেন। এবং সর্বোপরি আসলে বলতে চাই যে তাদের সাথে আমাদের যে কথা হয়েছে, সেই কথায় তারা আসলে আমাদের কাছে এটি প্রতীয়মান হয়েছে যে বরাবরের মতো বা গতানুগতিক ধারার যে রাজনীতি, সেই ধারা থেকে তারা বের হয়ে নতুন ধারার যে রাজনীতি, সেই রাজনীতিতে তারা আসলে ঢুকবেন এবং শিক্ষার্থীদের সাথে তারা কাজ করবেন, শিক্ষার্থীদের দ্বারে দ্বারে তারা কাজ করবেন এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা নিয়েই তারা কাজ করতে চাচ্ছেন। তো এখন পর্যন্ত তফসিল ঘোষণা শুরু হয়নি, তফসিল ঘোষণা আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। শুরু হলে হয়তো বা আমরা তফসিলের পুরো বিষয়টি দর্শকদের উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার কাছে এখানকার। মেহেদি হাসান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। প্রাথমিক বিদ্যালয়ে শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রকল্পের পরিকল্পনায় ত্রুটি থাকায় সচিব কমিটির সুপারিশে বাতিল করা হয়েছে। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য। শিক্ষক নিয়োগের প্রস্তাব বাতিলের বিষয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর মঙ্গলবার এ বিষয়ে ব্যাখ্যা দিল সরকার। এতে বলা হয়েছে, প্রাথমিকভাবে সিদ্ধান্ত ছিল সারা দেশে 2500 ক্লাস্টারে সমান সংখ্যায় শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক
নিয়োগ দেওয়া হবে। তবে সচিব কমিটির মতে এত অল্প সংখ্যায় শিক্ষক নিয়োগের মাধ্যমে প্রাথমিক পর্যায়ে কোনো কার্যকর সুফল পাওয়া যাবে না, বরং বৈষম্য তৈরি হবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে অর্থের সংস্থান হলে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষকের পদ তৈরি এবং নিয়োগের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বর্তমানে দেশে ৬৫,৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। সুন্দরবনের দুবলাচরে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী রাস উৎসব। ভোরে বঙ্গোপসাগরে পুণ্য স্নানের মধ্য দিয়ে এই উৎসব শেষ হয়। পাপমোচনের আশায় রাধাকৃষ্ণের মন্দিরে পূজা অর্চনা ও সমুদ্র স্নান করতে জড়ো হন অনেক ভক্ত পুণ্যার্থী। উৎসব ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বন বিভাগ ও কোস্টগার্ড। এর আগে ৩ নভেম্বর থেকে শুরু হয় রাসলীলা উৎসব। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমায় দুবলাচরে রাস পূজা হয়। এদিকে পটুয়াখালীর কুয়াকাটাতেও শেষ হয়েছে রাস পূজা। ভোরে মোমবাতি, আগরবাতি, ফুল সমুদ্রে অর্পণ করেন পুণ্যার্থীরা। হাজারো নারী পুরুষের উপস্থিতিতে এবং উলুধ্বনি ও মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে সৈকত এলাকা। পূজা শেষ হলেও উৎসব উপলক্ষে কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে 5 দিনের রাসমেলা চলবে। আগত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তায় সতর্ক নৌ ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরা। ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গা পূজা দিলাম, সবাই যেন প্রার্থনা করলাম, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। পুণ্য লাভের জন্য আমি এই যে রাস পূর্ণিমার তীর্থস্থানে এসেছি এবং ভগবানের আশীর্বাদ পাওয়ার জন্য আমি এখানে এসেছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে এবং হিন্দু সম্প্রদায়ের এই বড় উৎসব যাতে নির্বিঘ্নে কাটতে পারে সেই বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছি। অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে মত বিনিময় সভা শেষে তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে কোনো ধরনের হুমকি নেই। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করতে পারে, তবে সব বিষয় মাথায় রেখেই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসন। সবাই একসাথে কাজ করলে যে কোনো সমস্যায় সমাধান সম্ভব হবে। এ সময় গুজবের বিষয়ে সবাইকে সচেতন থাকার পাশাপাশি সাংবাদিকদের সত্য ঘটনা তুলে ধরার জন্য আহ্বান জানান উপদেষ্টা। সভায় প্রশাসনের বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে, কোনো ধরনের হুমকি নেই। নোয়াখালীর কবিরহাটে ট্রাক চাপায় 2 শিক্ষার্থী সহ 6 অটোরিকশা যাত্রী নিহতের ঘটনায় মামলা হয়েছে। সকালে নিহত অটোরিকশা চালক শাহ আলম খোকনের ছেলে বাদী হয়ে মামলাটি করেন। মামলার একমাত্র আসামি ট্রাক চালক আব্দুল জাহিরকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। জাহির লক্ষ্মীপুরের পূর্ব চরসীতা গ্রামের বাসিন্দা। দুপুরে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার কথা জানিয়েছে পুলিশ। এর আগে মঙ্গলবার দুপুরে পূর্ব ফতেপুরে কবিরহাট ফাজিল মাদ্রাসার সামনের একটি অটোরিকশাকে ট্রাক চাপা দিলে 6 জন নিহত হন। ময়নাতদন্ত শেষে মরদেহগুলো আজ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয় যে তা পরিবর্তন করা যাবে না। জনগণ চাইলে সেটি পরিবর্তন হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদনের শুনানিতে আপিল বিভাগে এই কথা বলেন তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, গণতন্ত্রের জন্য অসংখ্য মানুষকে আবার জীবন দেয়া বা গুম খুনের শিকার হতে হবে কিনা তা নির্ভর করছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলে সংবিধানের 13 সংশোধনী অবৈধ ঘোষণা করে দেয়া রায়ে রাজনৈতিক প্রভাব বেশি ছিল। সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক আদালতে এক রায় ঘোষণা করে পরে লিখিত রায়ে তা পরিবর্তন করে ফৌজদারি অপরাধ করেছেন। এর আগে বিএনপির পক্ষে রিভিউ শুনানিতে আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও তা আগামী নির্বাচনের পরের নির্বাচন থেকে কার্যকর হবে। সংবিধানের বেসিক স্ট্রাকচার ডেমোক্রেসি, যদি ধরে নিই সংবিধানের বেসিক স্ট্রাকচার জুডিশিয়ারি, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, রুল অফ ল, হিউম্যান রাইটস,
তাহলে এইটাকে ভিত্তি করে এইটাকে ঋদ্ধ করা, শানিত করা, আরও বেশি উন্নত করার জন্য আমরা যতগুলো পদক্ষেপ নেব সেই সব পদক্ষেপই বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করে যাবে। চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছেন রাজশাহী ওয়াসার অস্থায়ী কর্মচারীরা। সকাল থেকে ওয়াসা ভবনের সামনে সমাবেশ করেন তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, চাকরি স্থায়ী করার বিষয়ে একাধিকবার কর্মকর্তাদের কাছে আবেদন করা হলেও তারা এ বিষয়ে কোনো সমাধান করেননি। চাকরি স্থায়ীকরণের বিষয়ে আদালতের নির্দেশনা থাকার পরও তা বাস্তবায়ন করতে কর্মকর্তারা গড়িমসি করেন বলে অভিযোগ কর্মচারীদের। দাবি আদায় না হলে আগামীতে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারিও দেন ইউনিয়নের নেতারা। বর্তমান কর্তৃপক্ষ, বিগত কর্তৃপক্ষ কেউ আমাদের বিষয়ে সুদৃষ্টি দেয়নি। মিনিস্ট্রিতে অনেকবার চিঠি লিখেছি, দেনদারবার করেছি এবং হাইকোর্টের একটা আমরা রায়ও পেয়েছি। সে রায়ের আলোকে যে বাস্তবায়ন করা দরকার সেই বাস্তবায়নটা পর্যন্ত এখন পর্যন্ত করেনি। তাই আমাদের উদ্দেশ্য, শেরপুরে খাদ্য বান্ধব কর্মসূচি ৩,৮৪০ কেজি চাল ও ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় একজনকে আটকও করা হয়। মঙ্গলবার রাতে শহরের নবীনগরের ওয়াচ কুরুনি রাইস মিলে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, চরশেরপুর ইউনিয়ন পরিষদ থেকে চালগুলো অটোরিকশাতে করে অবৈধভাবে বিক্রির জন্য নবীনগর ওয়াচ কুরুনি রাইস মিলে পাচার হচ্ছিল। এ সময় সরকারি সিল সহ বিভিন্ন বস্তায় ৩,৮৪০ কেজি পুষ্টি চাল জব্দ করা হয়। একই সাথে গোডাউনের সহকারী ম্যানেজার এনামুল হককে আটক করা হয়। এছাড়া জেলার শ্রীবর্দীতে অবৈধভাবে মজুত করে রাখা ১০৬ বস্তা সরকারি সার জব্দ করেছে প্রশাসন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের উপর অষ্টম দিনের শুনানি নিয়ে আরও জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জাহিদুল বাশার। শুরুতেই জানতে চাই যে শুনানি এখনো চলছে কিনা, আর অ্যাটর্নি জেনারেল আর কি বললেন? তত্ত্বাবধায়ক সরকার যদি ফেরেও ব্যবস্থা, সেটি কি এই নির্বাচনে কার্যকর হবে কি? জি দেখুন, আজকে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুর এই যে মামলাটি, সেই মামলার খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজকেই যারা রিভিউ আবেদন করেছিলেন মোট 5টি পক্ষ, একটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 জন, এরকম মোট 5টি পক্ষে বেশ কয়েকজন মিলে এই রিভিউ আবেদন করেছিলেন। মূল প্রশ্নটি বা মূল বক্তব্যটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও বাংলাদেশে ফিরিয়ে আনতে চান নির্বাচনকালীন সরকার হিসেবে। তো সেই ব্যবস্থা ফিরবে কি ফিরবে না, একটি মাত্র আইনি ধাপ বাকি রয়েছে। যেহেতু এর আগে অ্যাপিলেট ডিভিশন দিয়ে রায় দিয়ে সরাসরি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছিল, যার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সরকারের সময় 2011 সালে। তখনকার প্রধান বিচারপতি ছিলেন খায়রুল হক। আজকে সেই আবেদনকারী যারা ছিলেন মোট 5টি পক্ষ, তাদের বিএনপির পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের বক্তব্যের মধ্য দিয়ে মূল আবেদনকারীদের বক্তব্য শেষ হয়ে যায় সকালবেলার দিকে। এরপরে 12টার দিকে রাষ্ট্রপক্ষ এখানে বক্তব্য দিতে, তাদের মতামত দিতে ওঠে এবং রাষ্ট্রপক্ষের বক্তব্য কিন্তু একই, বাংলাদেশে কেন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দরকার এবং কোন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দরকার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার পরে কি হয়েছে, সেই বিষয়গুলো অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারা তুলে ধরেছেন। সেইখানে তারা বলেছেন যে একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির কারণে বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকার ফলে এই যে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম খুন করে রাখা হয়েছে, সবকিছুর মূলে ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন। আবু সাইদ, মুগ্ধের মতো মানুষ সহ যারা এই 24-এর গণ অভ্যুত্থানে জীবন দিয়েছেন, পুরোটাই ছিল কিন্তু একমাত্র তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা না থাকায় যে ত্রুটিপূর্ণ নির্বাচন, দিনের ভোট রাতে হওয়া, সেই বিষয়গুলো তারা তুলে ধরেছেন। সুতরাং এটি বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বিশ্লেষণ করতে যেয়ে প্রধান বিচারপতি সহ 7 বিচারপতির অ্যাপিলেট ডিভিশনের সামনে অ্যাটর্নি জেনারেল, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান তিনি বলেছেন এই তত্ত্বাবধায়ক সরকারের সাথেই কিন্তু এই বিষয়টিও জড়িত, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষমতা। এই বিষয়গুলো বিশ্লেষণ করলে আজকে খুবই গুরুত্বপূর্ণ সাবমিশন তারা সেখানে রেখেছেন। আজকের মতো শেষ হয়েছে, আগামীকালকে আবারও রাষ্ট্রপক্ষ অর্থাৎ অ্যাটর্নি জেনারেল অফিস থেকে অ্যাটর্নি জেনারেল অথবা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তারা বক্তব্য দিবেন এবং
যেই প্রশ্নটি আপনি করেছিলেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরেও সেক্ষেত্রে এই নির্বাচনে ফিরবে কিনা, দেখুন এর আগে যেই 5 রিভিউ আবেদনকারী তারা সবাই আইনজীবীরা বলেছেন যে এই নির্বাচনে সেটি ফিরবে না, কিন্তু অতিরিক্ত আজকে অ্যাটর্নি জেনারেল সেই বক্তব্য দেননি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, আজকে যখন এই নিয়ে অ্যাটর্নি জেনারেল অফিসে অ্যাটর্নি জেনারেল নিজে ব্রিফিং করছিলেন তখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে যেহেতু এই মুহূর্তে খুবই আলোচনায় আছে বিষয়টি, দেখুন বিএনপি যেই আসনগুলোতে নমিনেশন দিয়েছে এখন পর্যন্ত ঝিনাইদহে 1 আসন, শৈলকুপার আসন অ্যাটর্নি জেনারেল যিনি নিজে সেখান থেকে ইলেকশন করতে চেয়েছেন, এর মধ্যে নির্বাচনী কার্যক্রমও তিনি চালিয়েছেন, কিন্তু সেই আসনের কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। এ নিয়ে অনেক বক্তব্য উঠেছে যে তিনি আসলে নির্বাচন করবেন কিনা বা নমিনেশন পাচ্ছেন কিনা। এই প্রশ্ন করার পরে তিনি বলেছেন যে আমি নির্বাচন করব, অর্থাৎ তিনি কনফার্ম যে তিনি নমিনেশন পাচ্ছেন এবং তিনি নির্বাচন করবেন, তবে অ্যাটর্নি জেনারেলের পদ ছেড়ে দিয়ে তারপরে নির্বাচনে যাবেন। সামগ্রিক বিশ্লেষণে যেটি মনে হচ্ছে যেহেতু অ্যাটর্নি জেনারেল পদে আছেন সেই কারণে এই মুহূর্তে বিএনপির ওই আসনটি ঘোষণা করা হয়নি, পরবর্তী তিনি পদ ছেড়ে দেওয়ার পরে সেই আসনে তাকে ঘোষণা করা হবে এবং তিনি বিএনপির হয়ে নির্বাচন করবেন। বাশার, আপনাকে অনেক ধন্যবাদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়েছে। এটি শক্তিশালী হয়ে মিয়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে বুধবার দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে 4 জেলায় ভারী বৃষ্টি ও পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও চট্টগ্রাম জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও রয়েছে। চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর এবং কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আর এই ছিল আজকের সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।